মমতার বিরোধিতা করে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে বিজেপির স্মারকলিপি, তৃণমূল নেত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ভাটা পড়ে প্রবাসী আয়ে, ব্রডব্যান্ড চালুর পর বাড়ছে রেমিটেন্স, কেন্দ্রীয় ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদন। এবং মালয়েশিয়ায় আর্ট মেলায় প্রথমবারের মতো অংশ নিল বাংলাদেশ, বৈচিত্র্যময় হস্তশিল্পের ভূয়সী প্রশংসা দর্শনার্থীদের, খুশি প্রবাসীরা। দর্শক স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের স্মারকলিপি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার বাংলাদেশ মিশনে শুভেন্দুর সাথে আসেন অগ্নিমিত্রা পাল সহ আরও 2 বিধায়ক। মোট 21 জন বিধায়ক বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের হাতে তুলে দেন স্মারকলিপি এবং সিডি। গত 21 জুলাই এক অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, বাংলাদেশ থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শরণার্থী হয়ে কেউ আশ্রয় চাইলে তাদের ফেরাবো না। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। বাংলাদেশ নিয়ে মমতার ওই মন্তব্যের পরে বিভ্রান্তি ছড়ায়। মমতার ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি নেতারা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস। এমনকি মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকারও। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এই বিষয়টি উত্থাপন করে বলেছিলেন, আমরা ভারত সরকারকে একটা নোট পাঠিয়েছি। এরপরই মিশন প্রাঙ্গণে এসে তার নিন্দা জানিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আমরা নাক গলাতেও চাই না, আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন সিএ করতে দেব না, আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে। বিজেপি নেতা আরো বলেন, বাংলাদেশে যারা তাণ্ডব লীলা চালিয়েছে তাদের আশ্রয় দিচ্ছে তৃণমূল। বাংলাদেশে যারা তাণ্ডব লীলা চালিয়েছে এখানে তৃণমূলের লোকরা তাদেরকে শেল্টার দিচ্ছে। রাজাকার, হেফাজত, জামাত, নিপাত যাক। মিশন প্রাঙ্গণের বাংলাদেশ গ্যালারিতে 15 মিনিটের আলাপচারিতার পর শুভেন্দুর নেতৃত্বে বের হয়ে আসেন প্রতিনিধি দল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দেশে নেট সমস্যা থাকায় বেশ কয়েকদিন প্রবাসী আয়ে ভাটা পড়েছিল। চলতি মাসে প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল $7.90 কোটি। গত সপ্তাহেও আসেনি আগের একদিনের আয়ের সমান রেমিটেন্স। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আংশিক চালু হবার পর আবারও রেমিটেন্স পাঠানো শুরু করেছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হাল নাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। মামুন মাহিনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যাংক, এক্সচেঞ্জের মতো বৈধ পথে রেমিটেন্স সংগ্রহের মাধ্যমগুলোতে প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছর গত মে মাসে $225 কোটি আয় দেশে এসেছে। এর পরবর্তী কোরবানি ঈদের মাসে অর্থাৎ জুন মাসে $254 কোটি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। তবে চলতি মাসে রেমিটেন্স আসার পরিমাণ বলা যায় লক্ষ্যমাত্রা হারে কমেছে। প্রবাসীরা জানায়, দেশের স্বজনদের সাথে যোগাযোগ করতে না পারায় অর্থ প্রেরণ হচ্ছে না। বর্তমানে অনেকে ব্যাংকে টাকা পাঠাচ্ছে না, মনে করতেছে ব্যাংক সচল নাই। এখন তো সবগুলো তো মনে করেন ঠিক হয়ে গেছে, এখন ইনশাআল্লাহ আমরা রেমিটেন্স পাঠাবো। কয়েকদিন ধরে আবার সচল হয়েছে, আমরা সাধারণ প্রবাসী যারা আছি আমরা রেমিটেন্স পাঠাচ্ছি। এতে বেড়েছে হুন্ডি। দুবাইয়ের মানি এক্সচেঞ্জগুলো বলছে, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আংশিক চালুর পর আবারও প্রবাসীরা এক্সচেঞ্জ বা ব্যাংক মুখাপেক্ষী হচ্ছেন। তবে সংখ্যাটা কম হলেও গত কয়েকদিন ধরে আবারও বাংলাদেশিরা আসতে শুরু করেছেন। আপনারা আসুন, এক্সচেঞ্জ হাউস থেকে বৈধ পথে টাকা পাঠান। এতে দেশ জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করুন। এদিকে দেশের বাইরে আমিরাত হতে শুধু 27 জুলাই আবুধাবি শাখা থেকে রেমিটেন্স গিয়েছে $8 কোটি। শারজাহ শাখা থেকে রেমিটেন্স গিয়েছে $5.90 কোটি এবং দুবাই শাখা থেকে গিয়েছে $5.86 কোটিরও বেশি। বিষয়গুলো নিশ্চিত করেছে উক্ত শাখাগুলোর দায়িত্বে থাকা ম্যানেজাররা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মালয়েশিয়ায় প্রবাসী আর্ট মেলায় প্রথমবারের মতো অংশ নিল বাংলাদেশ। সোরিয়াতা রিসোর্সেস এবং আর্ট মার্কেটের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 11টি দেশ। বৈচিত্র্যময় বাংলাদেশি পণ্য, বিশেষ করে হস্তশিল্পের ভূয়সী প্রশংসা করছেন দর্শনার্থীরা। 22 জুলাই শুরু হওয়া এই মেলা চলবে 4 আগস্ট পর্যন্ত।
বাংলাদেশ এই প্রথমবারের মতো মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলায় অংশগ্রহণ করেছে। কুয়ালালামপুরে প্যাভিলিয়ন দামানসারা হাইটসে চলমান এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ, কাজাখস্তান, হাঙ্গেরি, চীন, ভিয়েতনাম, কোরিয়া, ভারত, পাকিস্তান, মলদোভা, উগান্ডা, স্বাগতিক মালয়েশিয়া সহ 11টি দেশ। সোরিয়াতা রিসোর্সেস এবং আর্ট মার্কেট মালয়েশিয়া আয়োজন করেছে এই মেলার। কারুশিল্প, পণ্যদ্রব্য, আর্ট এবং চিত্র প্রদর্শনী হচ্ছে মেলায়। বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট উই মালয়েশিয়া চ্যাপ্টারে অংশ নিয়েছে। 26 জুলাই এই মেলার উদ্বোধন করেন মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। বাংলার হস্তশিল্প ও খাবার মালয়েশিয়ায় পরিচিতিকরণে হুইয়ের ভূমিকার জন্য তাদের সাধুবাদ জানান। আমি অত্যন্ত আনন্দিত যে মালয়েশিয়াতে বাংলাদেশ হাই কমিশন প্রথমবারের মতো মালয়েশিয়ান অ্যান্ড এক্সপ্যাট্রিয়েট আর্ট ফেয়ারে অংশগ্রহণ করছে। হাই কমিশন, সরকার এবং কমিউনিটি সবাই একযোগে মালয়েশিয়াতে আমাদের পণ্যের আরও বড় বাজার সৃষ্টির জন্য কাজ করে যাব। বাংলাদেশের দুটি প্রদর্শনী বুথে বৈচিত্র্যময় পরিসরে হস্তশিল্প, গৃহসজ্জা, ঐতিহ্যবাহী পোশাক, গহনা, খাবার এবং প্রাণ ফ্রুটসের খাদ্য ও পানীয় পণ্য প্রদর্শিত হচ্ছে। শুরু থেকে বাংলাদেশের স্টলে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। 22 জুলাই শুরু হওয়া 13 দিনের মেলা চলবে 4 আগস্ট পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, মার্কিন নির্বাচন নিয়ে এখন সরগরম পুরো বিশ্ব। কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, তা নিয়ে চলছে অঙ্ক। আর জ্যোতিষীরা নানা রকম ভবিষ্যৎবাণীও করছেন এই নির্বাচন নিয়ে। কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, তা নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। জো বাইডেন কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার পর থেকেই বাড়ছে কমলার জনপ্রিয়তা। ফলে আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দল থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দল থেকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অর্থাৎ গাধা হাতির প্রতীকে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, এটা নিশ্চিত। অ্যামি ট্রিপ নামে ইন্টারনেটে ভাইরাল জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছেন জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাবেন এবং কমলা হ্যারিস নির্বাচনে অংশ নেবেন। তার ওই ভবিষ্যৎবাণী সঠিক হয়। এমনকি বাইডেন কবে সরে দাঁড়ানোর ঘোষণা দিবেন সেই তারিখটিও তিনি একদম ঠিক বলেছিলেন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন সে বিষয়ে এই জনপ্রিয় জ্যোতিষীর স্পষ্ট ভবিষ্যৎবাণী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের মার্কিন নির্বাচনে দ্বিতীয়বারের মতো হাতি দল দায়িত্ব নেবেন। ওই জ্যোতিষী আরও বলেন, ট্রাম্প তার পেশাগত সাফল্যের অনন্য উচ্চতায় অবস্থান করছেন। কিছুদিন আগে এক নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি উল্লেখ করে অ্যামি ট্রিপ বলেন, সামনে আরো অদ্ভুত কিছু ঘটতে যাচ্ছে। অ্যামি ট্রিপ তার ভবিষ্যৎবাণীতে বলেছেন, যুক্তরাষ্ট্রে আগস্ট মাসে আরো কঠিন পরিস্থিতি আসতে পারে। আগামী 19 আগস্ট দেশটির গণতান্ত্রিক জাতীয় সম্মেলন শুরু হতে যাচ্ছে। মূলত বাইডেনকে নিয়ে ভবিষ্যৎবাণী করে হঠাৎ করেই ভাইরাল হয়ে যান 40 বছর বয়সী অ্যামি ট্রিপ। তিনি বাইডেনের সরে দাঁড়ানোর যে তারিখ বলেছিলেন, কাকতালীয়ভাবে সেই তারিখেই বাইডেন ঘোষণা দেন যে তিনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না। নিউ ইয়র্ক টাইমস সিএনআর জরিপ বলছে, সম্ভাব্য ভোটারদের মধ্যে 48% বলছেন তারা ট্রাম্পকে সমর্থন করবেন, আর 47% বলছেন তারা কমলা হ্যারিসের পক্ষে। নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে কমলা হ্যারিসের চেয়ে 2% পয়েন্টে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তবে অ্যামি ট্রিপের ভবিষ্যৎবাণী ঠিক হবে কিনা তার সময়ই বলে দেবে। চন্দ্রা, নিউজ 24। প্রবাসী নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে। আবারও স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে একমত হয়েছে 14 দল। গণভবনে 14 দলীয় জোটের বৈঠকে জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জামায়াত শিবির যে সহিংসতা ঘটিয়েছে তা জঙ্গিবাদী কর্মকাণ্ড। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশব্যাপী ঘটে যাওয়া হত্যা ও নাশকতার প্রেক্ষাপটে গণভবনে জরুরি বৈঠকে বসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। ছাত্র আন্দোলনের নামে যে নাশকতা হয়েছে সেজন্য বিএনপি জামাতকে দায়ী করেন জোটের শীর্ষ নেতারা।
জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের উদ্দেশ্য দেখে বোঝা যাচ্ছে কোটা সংস্কার এখানে মূল ইস্যু নয়। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা। বৈঠক শেষে 14 দলের নেতারা বলেন, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই বিষয়ে জোটের সকল শরিক একমত। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। আমরা 14 দল মনে করি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে চিহ্নিত জামাত শিবির জঙ্গি সন্ত্রাসীরা রাষ্ট্রের উপরে আক্রমণের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এবার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কত ভয়ঙ্করভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করতে পারে। বৈঠকে দ্রুত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি করার আহ্বান জানান জোট নেতারা। একই সঙ্গে নিরাপরাধ কেউ যাতে গ্রেফতার না হয় সেটিও নিশ্চিত করতে বলেন তারা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করলেও এবার যেন ভিন্ন চিত্র। কোটা আন্দোলন প্রশাসনিক বা রাজনৈতিক কোনোভাবেই মোকাবেলা করতে পারেনি ক্ষমতাসীনরা। ছাত্রদের আন্দোলনে রাজনৈতিক প্রতিপক্ষ ঢুকে নিয়ন্ত্রণ নিলেও আওয়ামী লীগ ছিল কুম্ভকর্ণের ঘুমে। ফলে স্বপ্নের মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং প্রায় 1.5 শতাধিক জীবনের দামে পরিষ্কার হলো ক্ষমতাসীনদের সাংগঠনিক ব্যর্থতার চিত্র। বিস্তারিত জানাচ্ছেন জয়দেব দাস। কোনো পূর্বাভাস ছাড়াই 15 বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্গে এমন পালছেড়া দমকা হওয়া আসবে তা অনুমানও ছিল না দলটির কর্মীদের। তাই কোটা আন্দোলনের আড়ালে থাকা শিবির ও ছাত্রদলের কর্মীদের তাণ্ডব মোকাবেলা তো দূরের কথা, যেন স্রোতেই হারিয়ে গেছে দেশের তৃণমূলের মানুষের হৃদয়ে স্থান করার দাবিদার আওয়ামী লীগ। অতীতে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলার রেকর্ডের পাতা যেন এবার একেবারেই উল্টে গেল ঢাকা মহানগর আওয়ামী লীগের। ছাত্রদের আন্দোলনে রাজনৈতিক দলের কর্মীরা প্রবেশ করলেও মহানগর, থানা, ওয়ার্ড এবং ইউনিটের আওয়ামী লীগের নেতারা ছিলেন পুরোপুরি অন্ধকারে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বারবার সতর্কবার্তার পরও কেন কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি তার সঠিক জবাব নেই এই আওয়ামী লীগ নেতার কাছে। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ফেল করেছি। আমাদের এইভাবে ওদের সুযোগ পাওয়ারই কথা না। শত্রু যে আস্তে আস্তে জড়ো হচ্ছে সেটা আমরা আমলেই নেই। এটা আমাদের সত্যি আমি একটা অবস্থান থেকে আমি বলবো যে আমাদের ব্যর্থতা আছে। আমাদের এই জায়গাটাতে আমরা আরও অনেক সচেতন হতে পারতাম। ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অকপটে স্বীকার করলেন সাংগঠনিক কিছু দুর্বলতার কথা। তবে চলমান সংকট মোকাবেলা করে সংগঠনকে পরীক্ষিত কর্মী দিয়ে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। তাদের যে প্রস্তুতি, তাদের যে সুইসাইড স্কোয়াড কিংবা সামরিক কায়দার সমস্ত সরঞ্জাম নিয়ে যেভাবে আঘাত করছে, এটার সামনে অনেক জায়গায়, কয়েকটা জায়গায় আমাদের যে পাটদলীয় নেতা কর্মীরা তারা অনেক সময় টিকতে পারে নাই। তো সেই কারণে যে আমাদের এইবার ওভারঅল যেভাবে মিডিয়া সহ মানুষ উপলব্ধি করতে পেরেছে, আমরাও মনে করি যে আমাদের সাংগঠনিক যে শক্তি, সেই শক্তির অনেকটা জায়গায় দুর্বলতা আমাদের প্রকাশ পেয়েছে। দলের সাধারণ সম্পাদক বলছেন, কর্মীদের স্লোগানের চেয়ে এখন ঐক্যের প্রয়োজন বেশি। জামায়াত, শিবির এবং বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্র করছে উল্লেখ করে কর্মীদের বারবারই সতর্ক থাকার নির্দেশও দিচ্ছেন তিনি। শত্রুরা কিন্তু আড়ালে আবডালে তারা কিন্তু আরো বড় প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। তাদের টার্গেট শেখ হাসিনা সরকারের পতন, জামাত, বিএনপির আজকে এইটা। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে আমাদের দরকার সাহস, সাহসী নেতার দরকার, সাহসী কর্মীর দরকার। সাম্প্রতিক আন্দোলনে আওয়ামী লীগের সাংগঠনিক যে দুর্বলতা প্রকাশ্যে এলো তা মেরামতের দাবি উঠেছে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।
সরকার পতনে জাতীয় ঐক্যের ডাক দিয়ে রাজনীতিতে কতটা সুবিধা করতে পারবে বিএনপি? দলটির এক নেতা বলছেন, বিভিন্ন অসন্তোষে জনগণ রাস্তায় নামায় দায়বোধ থেকেই এই ডাক দিয়েছেন তারা। যদিও এখন পর্যন্ত এলডিপি সহ নাম সর্বস্ব কয়েকটি দল ছাড়া অন্যরা এতে সাড়া দেয়নি। যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও মুখ খোলেনি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করলে সাংগঠনিকভাবে ক্ষতিতে পড়বে বিএনপি। মারুফা রহমানের প্রতিবেদন। সোমবার এক বিবৃতির মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। বিএনপি বলছে, ছোট বড় 63টি দল ইতিমধ্যেই বিএনপির সাথে ঐক্যবদ্ধ। নেতারা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিলেও এতে সর্বশক্তি নিয়োগ করেননি তারা। এখন দলটি বলছে, উদ্ভূত পরিস্থিতিতে এটি গণ আন্দোলনে রূপ নিয়েছে। ছাত্রদের আন্দোলনে কিন্তু অনেক সমর্থন এবং এই জন্য সমর্থন ছিল, মানুষের সমর্থন ছিল। এবং জাতীয় ঐক্য তো আছে, কেউ না কেউ ডাক দিতে হবে। এই ডাকটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ডাকটা দিয়েছে। অনেকদিন থেকেই বাম কিছু দল ও ডানপন্থী ইসলামী ঘরানার কয়েকটি এবং জামায়াতে ইসলামকে নিয়ে ঐক্য করার চেষ্টা করছে বিএনপি। যদিও বাম ডানের এই মিশেল তেমন একটা হালে পানি পায়নি। যুগপৎভাবে জামায়াত বাদে সবাই বিএনপির বিভিন্ন দাবিতে মাঠে থাকলেও চূড়ান্ত ঐক্যের কোনো ঘোষণা আসেনি। এবার জাতীয় ঐক্যের ডাকে জামায়াতে ইসলামকে সুনির্দিষ্টভাবে শরিক হতে বলেছে বিএনপি। এ নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকরা এখনো স্পষ্ট করে কিছু বলেনি। রাজপথের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আগামীতে সুনির্দিষ্টভাবে আরো বৃহত্তর ঐক্যের রূপ কি হবে সেটা ভবিষ্যৎ সেটা নির্ধারণ করবে। শিক্ষার্থী আন্দোলনে মদত দেওয়ার অভিযোগে সারা দেশে আবারও ধরপাকড়ের শিকার বিএনপি। দলটির ছাত্র সংগঠনও রয়েছে বেশ চাপের মুখে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, বড় দল হিসেবে শিক্ষার্থী আন্দোলনের সুফল পাবে বিএনপি, যদিও কেউ আবার এর সাথে একমত নন। আমি ঘর থেকে বেরিয়ে ঘরে ফিরতে পারবো কিনা সে নিরাপত্তা নাই, এই জন্য তো সাধারণ মানুষ আজকে বেরিয়েছে। বিএনপি আন্দোলনে যেটাকে ডাক দিয়েছে মিন করা উচিত এবং ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিকভাবে শাসনতান্ত্রিক পদ্ধতিতে তাদের অগ্রসর হওয়া উচিত। এটা তারা আরেকটু ভুল করল এবং তারা এই যে ইমপ্রেশনটা তারা তৈরি করলো, তারা গোটা আন্দোলনের এটার উপরে ভর করে তারা তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডাটাকে তারা বাস্তবায়ন করতে চেয়েছিল, এরকম একটা ধারণা তারা জনমনে দিয়ে আছে। বেশ কিছুদিন ধরেই স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে হওয়া 90 দশকের আদলে আন্দোলন করতে বিরোধী দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক ঘোষণা করেছে সরকার। সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার এক সদস্য জানান, আন্দোলন ও সহিংসতাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া গুজব ও অপপ্রচার বন্ধে মন্ত্রী এবং সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা নিহত হয়েছেন ওই কোটা আন্দোলন নিয়ে, যারা হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। প্রধানমন্ত্রী বলছেন যে এই বিষয়গুলো যাতে মানুষের মাঝে যাতে ভালো করে আমরা বুঝিয়ে দিতে পারি, এটার জন্য চেষ্টা করা, আমরা যাতে সবাই যেন কাজটা করি। কোটা আন্দোলনের সমন্বয়কারীদের ধরে এনে ডিবি অফিসে খাবার খাওয়ানোর ছবি প্রকাশ করে জাতির সাথে মশকরা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার 6 সমন্বয়ককে তাদের ইচ্ছার বিরুদ্ধে হেফাজতে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে এক রিটের শুনানিতে মন্তব্য করেন আদালত। তবে ডিবি প্রধান বলছেন, শিক্ষার্থীদের দ্রুত সময়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। গত 3 দিন ধরে ডিবি হেফাজতে নাহিদ ইসলাম সহ কোটা আন্দোলনের 6 সমন্বয়কারী হেফাজতে থাকা অবস্থায় আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিয়ে তাদের বিবৃতি ও ডিবি প্রধানের সাথে খাবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
সোমবার কোটা সমন্বয়কারীদের হেফাজতে রাখার বৈধতা চ্যালেঞ্জ ও চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরাসরি গুলির নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেন দুই আইনজীবী। শুনানিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা তুলে ধরে তাদের খাবারের প্রসঙ্গ তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ নিয়ে আদালত মন্তব্য করেন, ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। ওনাদের হেফাজতে এই 6 জন ছাত্র আছেন, তারা বারবার বলেছেন, সবার কাছে স্বীকার করেছেন, তাদের সাথে তারা খাওয়া দাওয়া করছেন, এটাও দেখিয়েছেন, কিন্তু কোথায় তারা বলছেন যে তারা তাদের সম্মতি নিয়ে তাদেরকে কাছে রেখেছেন, এই কথাগুলো আমরা পাচ্ছি না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কাছ থেকে জোর করে কোনো মন্তব্য নেওয়া হয়নি বলে দাবি করেন ডিবি প্রধান। কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না। শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের গণগ্রেপ্তার বন্ধ ও ডিবি হেফাজতে থাকা সমন্বয়কারীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমার ছাত্রদেরকে যখন ধরে নিয়ে যায়, আমার ছাত্র যখন নিপীড়িত হয়, তখন আমাকে আমার দায়িত্ব, আমি আর শান্তিতে থাকতে পারি না। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। দর্শক, ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।